একটা একটা কোয়েশ্চেন করেছে, আমরা শুরু করে দিতেছি। ঠিক আছে? প্রথম হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য একটা ওয়ার্ড দিছে সেফটি বাল্ব থিওরি, ঠিক আছে, অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আমরা আইএনসি কই, আইএনসি, ঠিক আছে, কেউ যাচ্ছে না, আইএনসি আমাদের ভারতের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, কেউ যাচ্ছে না, ওকে, হ্যাঁ, বা ভারতের যে ন্যাশনাল মুভমেন্টের মধ্যে যে পলিটিক্যাল অর্গানাইজেশনটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করছে এটা নাম হলো আইএনসি। ঠিক আছে, বুঝতে পারছো না? আইএনসি ওয়াজ ফর্মড অন 28 ডিসেম্বর 1885 এ। ঠিক আছে, 1885 এ তার ফাউন্ডার আসলো তোমার অ্যালান অক্টাভিয়ান হিউম, না রে, এ ও হিউম। ঠিক আছে, এ ও হিউম। তো আইএনসি এর ফর্ম করছিল কিদা অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একটা ব্যক্তি 28 ডিসেম্বর 1885 এ। ঠিক আছে, এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের লেগে কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছো না? এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যালান অক্টাভিয়ান হিউমটা কেডা? অ্যালান অক্টাভিয়ান হিউম হলো একজন ব্রিটিশ সার্ভেন্ট, মানে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, মানে ব্রিটিশের একজন অফিসার আসলো, যেমন ওখানে আমরা আইএস আছে, এরকম আইএস অফিসার। ঠিক আছে, ব্রিটিশের আইএস অফিসার মনে রাখতে পারা অ্যালান অক্টাভিয়ান হিউম। এবার প্রশ্ন হচ্ছে, স্যার, ব্রিটিশের একজন সিভিল সার্ভেন্ট এমন পলিটিক্যাল অর্গানাইজেশন গঠনই করছে কে যেটা ব্রিটিশের বিরুদ্ধে কাজ করছে? প্রশ্ন আইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে না? শিওর 100%? এমন অফিসার মানে ব্রিটিশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে কাজ করেন না, অর্গানাইজেশন কে গঠন করবে? এটার পেছনে রহস্য আছে একটা। তাই নিয়ে এই অর্গানাইজেশনটা ব্রিটিশের বিরুদ্ধে কাজ করানোর লেগে না, ব্রিটিশের সাহায্য করানোর লেগে বাড়াইছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? এটার পেছনে যে মেইন ইন্টেনশন কিটা আসলো দেখো, 1857 এর পরে, সিপাহি মিউটিনির পরে ভারতের মানুষের মধ্যে ন্যাশনালিজমের একটা কি আছে ভাব আছে, যে নেশন ফার্স্ট ইন্ডিয়ার লেগে জান দিলামো, প্রাণ দিলামো, ইন্ডিপেন্ডেন্স, এমন ব্রিটিশের আন্ডারে থাকতাম না। ডিফারেন্ট রিজিয়ন থেকে ব্রিটিশের বিরুদ্ধে বিভিন্ন মুভমেন্ট শুরু হয়ে আসবে। বেঙ্গল থেকে মুভমেন্ট, মাদ্রাস থেকে মুভমেন্ট, বোম্বে থেকে মুভমেন্ট, ঠিক আছে, বিভিন্ন প্রত্যেকটা মুভমেন্টের লিডার আসবে। ওই লিডারটা কি করতো, লিড করতো হাজার মানুষ লয়েছিল। এবার অ্যালান অক্টাভিয়ান হিউম কিটা করছে, এই যে ডিফারেন্ট ভায়োলেন্স হইতেছে ব্রিটিশের এগেনস্টে, ডিফারেন্ট ন্যাশনাল মুভমেন্ট হইতেছে ব্রিটিশের এগেনস্টে, ঠিক আছে, ওকে, বোঝা যায়, এটা থামানোর লিগা তাহলে একটা বুদ্ধি বাই করছে, এটার নাম হলো কিন্তু আইএনসি। ঠিক আছে, এই আইএনসিটা কিটা করছে যে এই যে কিটা আছে বিভিন্ন মুভমেন্ট চলতেছে, ঠিক আছে, বিভিন্ন জায়গার মধ্যে, তারা লিডারটিরা আমরা একটা ঘরের মধ্যে আনি, আইনা সেরা তারে, ঠিক আছে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে ব্রিটিশের লগে মিলাইলাম। যদি ওই লিডারটারে ব্রিটিশের লগে মিলাইলাই তাহলে মুভমেন্টটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আছে না? ওকে, তাহলে আমার এগেইনস্টে কোনো মুভমেন্টে থাকতো না। এটা আসলে ব্রিটিশটার ইন্টেনশন, ঠিক আছে, ফর দ্য ফরমেশন অফ কিটা আইএনসি। এই ইন্টেনশনটা, ঠিক আছে, হ্যাঁ, নাম হইতেছে কিটা সেফটি বাল্ব থিওরি। ঠিক আছে, এই যে ঘটনাটা প্রথম বুঝছিল আমাদের একজন ন্যাশনাল লিডার, যার নাম হচ্ছে লালা লাজপত রায়। তো আইন এজেন্ট তোমার যদি কয়া হয় যে আইএনসির সেফটি বাল্ব থিওরি কইছে বা হিউমের যেন কিটা আসলো এজেন্ট ইন্টেনশনটা সেফটি বাল্ব থিওরি কারা প্রথম করছিল, লালা লাজপত রায় করছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, তাই নিয়ে করছিল যে আইএনসি গঠন করানোর পেছনে ইডোই উদ্দেশ্য আসলো ব্রিটিশের, যে সব লিডাররা একটা গড় আইন সেরা তার পয়সা দিয়া বা পাওয়ার দিয়া সেরা কোনো না কোনো ভাবে কিতা করন, ঠিক আছে, ব্রিটিশের, ঠিক আছে, আন্ডারে লয়ে পড়ন, যাতে এই মুভমেন্ট গুলা কিতা থাকা বন্ধ হয়ে থাকা। হয়েছে ঠিক উল্টা। ঠিক আছে, হ্যাঁ, পলিটিক্স তুমি ভারতের মানুষের লোক করো না, ভারতের মানুষ সাধ্যনে বয়সেরা পলিটিক্স করলা। ঠিক আছে, যে দেশের মানুষরা সাধ্যনে বেড়ে বয়ে বয়ে পলিটিক্স করলা, এ দেশের মানুষের লোক তুমি পলিটিক্স খেলো না অ্যাটলিস্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে না রে? হ্যাঁ, পলিটিক্স ব্রিটিশ থেকে আমরা ভালো জানি। যে গড় বানাইছিল ভারতের কিতা মুভমেন্টের নষ্ট করার লেগা, ইডোই কিতা করছে, তারা কাল হয়ে দাঁড়াইছিল কোনো এক সময়। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? এটার মধ্যে তারা ভুল করছে কিতা, যে লিডারটা মুম্বাই আসলো, যে লিডারটা বেঙ্গলে আসলো, যে লিডারটা মাদ্রাজে আসলো, ঠিক আছে, এটা মাদ্রাজে আসলো, মাদ্রাজের লিডার বেঙ্গলের লগে কোনোদিন দেখা করছে না, বেঙ্গলের লিডার কোনোদিন দেখা আসছে না, বোম্বের লগে দেখা আসছে না। এই মুভমেন্টের সব রিজনাল মুভমেন্ট আসলো, মানে আঞ্চলিক মুভমেন্ট আর ছোট্ট মুভমেন্ট আসলো, এগুলারে কিতা করান সাপ্রেস করা। ঠিক আছে, ব্রিটিশ লেগে বেশি একটা সমস্যা হচ্ছে না। এবার কিতা করছে তারা এই লিডারটিরে এক রুমে আইনা সিরা মাদ্রাজ, বোম্বে আর বেঙ্গল তিনটারে এক লগে লাগাই দিচ্ছে।
ঠিক আছে বুঝতে পারছো না? মানে তিনটা রিজনের লিডার আইছে, আইসেরা একটা আরেকটা লোক কথা কইছে কইছে ঠিক আছে হ্যাঁ আমরা তিনজন মিললে ব্রিটিশের বিরুদ্ধে কিটা করব এবার মুভমেন্ট করব। আগে কাটা করতো একলা একলা করতো, এবার তিনজন মিললে গেছে, তিনজন মিললে সেরা ব্রিটিশের বিরুদ্ধে আরো বড় মুভমেন্ট শুরু করে। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে কোনটা? তো আইএনসি ঠিক আছে ওকে কেটা ফর্ম করছে, কেটা ফর্ম করছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তুলে সেপ্টিবাল থিওরিজেন অফ দ্য আইএনসি এটা কার লগে রিলেটেড? অ্যালান অক্টাভিয়ান হিউমের লগে, বি নাম্বার অপশন। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কোনটা? তো আইএনসি রিলেটেড আমি আরেকটা ইনফরমেশন কই, আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট আসলো, ফার্স্ট প্রেসিডেন্ট আসলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এটা আসলো কাটা বা ডব্লিউসি ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে উমেশ চন্দ্র কিটা ব্যানার্জি। আইএনসির প্রথম প্রেসিডেন্টের নাম কিটা আসলো? উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডব্লিউসি ব্যানার্জি। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আমার এতটুকু এক নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা দেখো। ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোশ্চেন এটা আমি গেছি গা। দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা কিটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার। এটা কইছি বা ঠিক আছে অ্যান্টিসিডেন্ট রিভার। ওয়ান হচ্ছে এই সাইটটা রিভার মধ্যে কোনটা অ্যান্টিসিডেন্ট রিভার? মানে প্রথম কথা হলো স্যার অ্যান্টিসিডেন্ট রিভারটা কি? অ্যান্টিসিডেন্ট রিভার তারে কওয়া হয় যে রিভার একটা মাউন্টেন ফরমেশনের আগে হয়েছিল। নর্মালি রিভার কোন থেকে বাইরে? একটা মাউন্টেন থেকে বাইরে। ঠিক আছে হ্যাঁ এটা হলো রিভারটা, এটা হলো কি তা মাউন্টেনটা। যদি রিভারটা এই মাউন্টেনটা তৈরি হওয়ার আগেই থাকে, ঠিক আছে না এই মাউন্টেন আর রিভারের মধ্যে যে রিভারটা যদি আগে গঠন হয়ে থাকে, মাউন্টেনটা যদি পরের হয়, এই ধরনের রিভারের করা হয় কি তা অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে যে রিভার মাউন্টেনের ফরমেশনের আগে হয়ে থাকে এটা কয় কিটা অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে বুঝা গেছে না? ওকে বুঝা গেছে না? তো রিভার হুইচ ফর্ম ঠিক আছে বা হুইচ অরিজিন বিফোর দা কিটা ফর দা ফরমেশন অফ কিটা ফরমেশন অফ মাউন্টেন, মাউন্টেন এটা কয় হইতাছে কিটা অ্যান্টিসিডেন্ট রিভার মাউন্টেন। এটা অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে এবার আমাদের হিমালয় আছে উপরে, আছে নি? হিমালয় আছে তো? হিমালয়ের মধ্যে এমন কিছু নদী আছে যে নদীগুলা হিমালয়ের তৈরির আগেই কিটা আসলো এনে আসলো এক্সিস্ট করতো। ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে? অ্যান্টিসিডেন্ট রিভার হয়ে যাবে। এমন আমরা ভারতের কয়েকটা নদীর নাম হলো ইন্দাস রিভার, ঠিক আছে সটলেজ রিভার, ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে এই তিনটা নদী হিমালয়েরই নদী, কিন্তু এটা হিমালয়ের ফরমেশনের আগে কি হয়েছিল গা তৈরি হয়েছিল গা। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা তোমার অ্যান্টিসিডেন্ট রিভার? ব্রহ্মপুত্র ইজ দ্য অ্যান্টিসিডেন্ট রিভার। এটা অ্যান্টিসিডেন্ট রিভার হলো ব্রহ্মপুত্র অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোন না? ওকে শিওর? না এটা এমনও আছে ঠিক আছে হ্যাঁ অ্যান্টিসিডেন্ট রিভার বহুত ধরনের মানে কয়েকটা ডাইরেকশন ঠিক আছে হ্যাঁ কোনো সময় চেঞ্জ করতে না, এটাও অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে বুঝা হ্যাঁ বুঝলি না? গঙ্গা নদী, হ্যাঁ গঙ্গা নদী অ্যান্টিসিডেন্ট টাইপ। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে চলো নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং রিজন এক্সপেরিয়েন্সেস লু উইন্ডস? কি উইন্ডস বাবা? লু। ঠিক আছে একটা হ্যাঁ না আমি কইতেছি তোমার লু উইন্ডস কিটা। ঠিক আছে তুমি কইলে বুঝ যাবে ভাই এনতে কোনটা এক্সপেরিয়েন্স। ঠিক আছে লু উইন্ডস কিটা? লু একটা ড্রাই এন্ড ঠিক আছে কবিতা আছে না? ওকে হট কিটা উইন্ড। লু একটা ড্রাই এন্ড কিটা হট উইন্ড। এটা প্রচন্ড ড্রাই আর কিটা হয় হট হয় গরম উইন্ড হয়। ঠিক আছে কবিতা আছে না? ক্লিয়ার আছে কোনটা? প্রচন্ড ড্রাই এন্ড কিটা হয় হট উইন্ড হয়। ঠিক আছে যেটা টেম্পারেচার নরমালি 46 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ঠিক আছে এই উইন্ডার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ তো 46 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উইন্ড যদি তোমার হাতও লাগে বা তোমার শরীর লাগে, তোমার হাত কিটা করে যাবে চিলা লাগবে পুরো। ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে এত গরম হট লাগবে। ঠিক আছে এবার এই লু উইন্ডস অ্যাকচুয়ালি আমাদের ঠিক আছে নর্থ ওয়েস্টার্ন পার্টের মধ্যে হয়। কেমনে হয় দেখো। ঠিক আছে নরমালি উইন্ড হয় না দুই ধরনের থাকে, একটা হাই প্রেসার উইন্ড থাকে, একটা লো প্রেসার উইন্ড থাকে। লো প্রেসার উইন্ড কোন থেকে বাইরে হয়? ল্যান্ড থেকে বাইরে। আর হাই প্রেসার উইন্ড কোন থেকে বাইরে? সি থেকে বাইরে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? এবার আমাদের এখানে কি আছে? আরব সাগর আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? আমাদের নর্থ ওয়েস্টের এদিকে পাকিস্তান আছে, ইরান আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এদিকে পুরাটা আরব সাগর আছে। ঠিক আছে এদিকে কি আছে? পুরাটা আরব সাগর, এদিকে পার্সিয়ান গাপটা আছে। এদিক থেকে হাই প্রেসার উইন্ড যায় ভারতের দিকে, ঠিক আছে বা পাকিস্তানের দিকে বা ইরানের দিকে হাই প্রেসার উইন্ড যায়। ঠিক আছে
এবার এই হাই প্রেসার উইন্ডটা কোন থেকে আইতেছে, জল থেকে আইতেছে, তাহলে তার মধ্যে কি থাকবো, ময়েশ্চার থাকবো। ময়েশ্চার মানে কি তা ওয়াটার পেপার থাকবো। এই ওয়াটার পেপারটা কি তা করে ক্লাইমেটটারে ঠান্ডা করে এলাম, ঠিক আছে, ঠান্ডা করে এলাম। এবার এই যে হাই প্রেসার উইন্ডটা আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা যে সময় কোনো একটা পাহাড়ের মধ্যে আইসেরা বাড়ি খায়, যদি তার রাস্তার পথে যদি কোনো পাহাড় থাকে, পাহাড়টার মধ্যে যে সময় বাড়ি খাইলে থেকে উপরে দিকে উঠতে যাবো, উপরে দিকে উঠতে আসে কি করবো, ঠান্ডা হয়েছে একটা ক্লাউড ফর্ম করবো, ক্লাউড ফর্ম করে কি করবো, বৃষ্টি ফেলে, ঠিক আছে, যদি পাহাড় থাকে সামনে, ঠিক আছে, বুঝা যাচ্ছে। এবার যে সময় এই হাই প্রেসার উইন্ডটা আরব সাগর থেকে আমরা ভারতের সাউথ ইন্ডিয়া দিয়ে সেটা ভারতের মধ্যে এন্টার করে, তাহলে এখানে থেকে দেখা যাইতেছে পশ্চিম ঘাট পাইতেছে, মানে ওয়েস্টার্ন ঘাট পাইতেছে, এনো কিটা করে বাতাস আর এনো কিটা করে বৃষ্টি ফেলা, ক্লাইমেটটা ঠান্ডা করে না, ক্লিয়ার আছে কোনো না, পাহাড় আছে দিকটা, ঠিক আছে। কিন্তু যে সময় পাকিস্তানে ডুয়ে, ঠিক আছে, পাকিস্তানের মধ্যে কোনো পাহাড় নাই, বড় বড় পাহাড়, ঠিক আছে, হ্যাঁ, এলাকাতে কোনো বেরিয়ার পায় না, বেরিয়ার না পাওয়াতে কিটা করে বৃষ্টি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তুই পাহাড় না পাওয়াতে ততক্ষণ পর্যন্ত কিটা করতে যাবো, ট্রাভেল করতে যাবো। এবার পাকিস্তান দিয়ে সেটাতে দুঃখাসেরা ইন্ডিয়াতে নর্থ ওয়েস্টার্ন রাজস্থান দিক দিয়ে আই, এবার আওয়ানোর সময় কারে পা থর ডেজার্টে পা, আর থর ডেজার্ট কিটা প্রচন্ড গরম জায়গা, ঠিক আছে, প্রচন্ড গরম জায়গা, যেহেতু ময়েশ্চার লয়ে আইছে, এই ময়েশ্চারটি কিটা করে না থর ডেজার্টের উইন্ডার কিটা করে সাক করে না, তারপরে উইন্ডার কিটা করে না ড্রাই বানাই দে, ঠিক আছে। এই ড্রাই উইন্ডটা কিটা করবো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। এই ড্রাই উইন্ডটা কিটা করবো, থর ডেজার্ট থেকে গরম লয়েছে, এত গরম হয়ে যাবে, ময়েশ্চার কম থাকবো, আর ল্যাক অফ মাউন্টেনে কি তুইব, তার বৃষ্টিও করা যেত না, যার ফলে রিজনটা কি হয়ে যাবে, পুরা গরম হয়ে যাবে। এই বাতাসটার কয়েছে কিটা লু বাতাস, এই বাতাসটার কয়েছে কিটা লু বাতাস, ঠিক আছে, বুঝা গেছে না, ক্লিয়ার আছে। এবার এই লু বাতাসটা আমরা ভারতকে পুরা লয়ে লাইলে, যদি মাঝখানে কেন না থাকতো, আরাবল্লী পর্বত না থাকতো, আরাবল্লী পর্বত কিটা করে এই বাতাসটা কিটা করে আটকায় রাখে। কিন্তু আরাবল্লীর যে উচ্চতাটা আছে এটা হিমালয়ের মতো না, এটা একটু কম উচ্চতা, যার ফলে ফাঁকফুক দিয়ে সেরা কিছু বাতাস ঢুকে সেরা উত্তরপ্রদেশ, দিল্লি, তারপরে তোমার কিটা হরিয়ানা, তারপরে তোমার বিহার পর্যন্ত হালকা পাতলা আইতে পারে। যদি আরাবল্লী না থাকতো তাহলে এটা কিন্তু নর্থ ইস্ট পর্যন্ত আইলি, আর নর্থ ইস্টে কুদ্রা গরম ভালো আইলি, তুই চিন্তা কর, ঠিক আছে, বুঝা কথা না, ক্লিয়ার আছে কোনটা। আর তুই মনে রাখ পুরাটা কিন্তু ড্রাই উইন্ড, এই ড্রাই উইন্ডটা যে সময় আইলো হইলে ভারতের মধ্যে, এই সময় সাউথ ওয়েস্ট মনসুনটা আইলো হইলে, সাউথ ওয়েস্ট মনসুনটা যে সময় আইব, সাউথ ওয়েস্ট মনসুন মানে কি যেটা ভারতের মধ্যে বৃষ্টি করে, এটার মধ্যে জল থাকতো, ঠিক আছে, এটার মধ্যে কি ড্রাই উইন্ড, এই ড্রাই আর জল উইন্ড যে সময় একলগে মিলবো, তাহলে জলটার কিতা করে সাক করে নিলে তো বৃষ্টির পরিমাণটা কমা দিবে, তো ভারতের মধ্যে কইতে নিলে কম বৃষ্টি নিলে, তাহলে লুট থেকে কেটা তোমার বাঁচাইছে, আরাবল্লী বাঁচাইছে ভাই, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। আরাবল্লী কোন দিক দিয়ে ডুয়ে, তাহলে লুডা কোন দিক দিয়ে ডুয়ে, ভারতের থর ডেজার্ট দিয়ে ডুয়ে, তাহলে থর ডেজার্ট রিজন ইজ দ্য আনসার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনটা, শিওর, ওকে। হ্যাঁ, অরিজিনেটটা আরব সাগর থেকে হইতেছে, সেম বাতাস, সাউথ ওয়েস্ট মনসুন যেটা কোনটা, হ্যাঁ, এই দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এটা বেসিক্যালি এপ্রিল থেকে জুন মাসের দিকে ডুবে, এপ্রিল থেকে কি দেওয়া জুন মাসে আইয়ে, ঠিক আছে, এপ্রিল থেকে জুন মাস, ঠিক আছে, কোন থেকে কোন এপ্রিল থেকে যেটা জুন মাসে, লু কোন থেকে না, কোন মাস থেকে কোন মাস, এপ্রিল থেকে। অক্ষর তুমি দিল্লিতে যাই দেখো অবস্থা খুব খারাপ, দিল্লিতে যাই থাকো অবস্থা খুব খারাপ, হরিয়ানা দিল্লি তুমি জয়সালমার বিকানার তো পার হয়ে যাচ্ছে না, শুধু লুয়ের জন্য, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার, ওকে। নেক্সট ওয়ান 3 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কইছে ভারতের কনস্টিটিউশনে কোনটা এর থেকে ফিচার না, ঠিক আছে, বৈশিষ্ট্য না, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য না কোনটা, ঠিক আছে, হ্যাঁ, এটা 4টা অপশন দিছে। ফেডারেল সিস্টেম, ফেডারেল সিস্টেম কথাটা মানে কি, তা যে কান্ট্রির মধ্যে দুই ধরনের গভর্নমেন্ট থাকে, সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট থাকে, তারে কয় কি, তা ফেডারেল সিস্টেম, ঠিক আছে। আমরা ভারতের মধ্যে আসেনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট, তাহলে আমরা ফেডারেল সিস্টেম আছে, কনস্টিটিউশন আমরা ফেডারেল সিস্টেম কইতেছে। প্রেসিডেন্সিয়াল সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে যদি কান্ট্রির রিয়েল হেড প্রেসিডেন্ট হয়, রিয়েল হেড কিটা হয়, প্রেসিডেন্ট হয়, অল দ্য ডিসিশন টেকেন বাই দ্য প্রেসিডেন্ট ইটসেলফ, ঠিক আছে, পুরো দেশ যদি পুরো দেশের ভাগ্য যদি শুধু প্রেসিডেন্টের হাতে থাকে, এটা কয় কিটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, যেটা আমেরিকা। তখন আমেরিকা ইরানের লগে যুদ্ধ করবো, কেটা কইছে, ট্রাম্প কইছে, ঠিক আছে, ট্রাম্প টুইট করে কইছে যে আমরা যুদ্ধ করতাম, ঠিক আছে, যুদ্ধ করুন করে লাগছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে, শিওর 100%। মানে ভারতের মধ্যে প্রেসিডেন্ট যদি চা তাহলে কি যুদ্ধ শুরু করতে পারবো, এনি ডিসিশন নিতে পারবো। ভারতের মধ্যে প্রেসিডেন্ট একটা নমিনাল হেড, ঠিক আছে, মানে তার থেকে নিজের থেকে কোনো ডিসিশন নিয়ে যাচ্ছে না, ওই ডিসিশনটা নিব, যে ডিসিশনটা তার নিয়নের লেগে করবো কাউন্সিল অফ মিনিস্টার এন্ড কিটা প্রাইম মিনিস্টার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, ক্লিয়ার আছে কোনটা, শিওর। এবার আমরা প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার কোন থেকে অ্যাপয়েন্টেড হয়, কোন থেকে ইলেক্টেড, পার্লামেন্ট থেকে, এবং তারা যে ডিসিশনটা নিব এটার লেগে তারা কার কাছে জবাবদাহি থাকতে হবে,
পার্লামেন্টের কাছে জবাব দিতে হইব, ঠিক আছে? তাহলে আমরা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করি না, আমরা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফর্ম করি, ঠিক আছে? বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? তাহলে আনসারটা কি হইব আমার প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। কনস্টিটিউশন আমরা ভারতের মধ্যে কোন জায়গার মধ্যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথা কইছে না, ভারতের মধ্যে কনস্টিটিউশন কইছে আমরা ফেডারেল কান্ট্রি, ঠিক আছে? ওকে, আমরা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আছে আমাদের, আর আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কথাটা মানে হলো কি তা, যে আমরা জুডিশিয়ারি সিস্টেমটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সেপারেট থাকবো কোন থেকে, এক্সিকিউটিভ থেকে, ঠিক না রে বাবা? সরকার থেকে জুডিশিয়ারি কি থাকবো আমরা আলাদা থাকবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশন, দেখবা, ঠিক আছে? বুঝা গেছে না? তো এই তিনটা জিনিস আমরা ভারতে আছে, বি নাম্বারটা আমাদের ভারতের কনস্টিটিউশনে নাই, আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট না। ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, শিওর? তাহলে আনসারটা কি দিব? ঠিক আছে, তারপরে আয়ো তোমরা 5 নাম্বার। হুইচ অর্গানাইজেশন রিলিজেস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট কথাটা মানে কি তা? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট মানে আমরা যে বিশ্বের ইকোনমি, ঠিক আছে? হ্যাঁ, কেমন চলতেছে এটার একটা রিপোর্ট প্রত্যেক বছর বাই করে, ঠিক আছে? যে ইকোনমি কতটুকু গ্রো করতেছে, কতটুকু ডাউন করতেছে, এটার রিপোর্ট প্রত্যেক বছর একটা অর্গানাইজেশন বাই করে, যে অর্গানাইজেশনটার নাম হলো কি তা? IMF, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামে একটা রিপোর্ট প্রত্যেক বছর পাবলিশ করে, যেটার মধ্যে লেখা থাকে এবার গ্লোবাল ইকোনমি কত পার্সেন্ট গ্রোথ হতে পারে বা কত পার্সেন্ট ডিক্রিজ হতে পারে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? অ্যাকর্ডিং টু দ্য IMF in 2026 গ্লোবাল ইকোনমি গ্রোথ তোমার 3.1%, 3 কত হইবা 1%, 3.1%, ঠিক আছে? হ্যাঁ, whereas ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ মানে ইন্ডিয়ান জিডিপি হইব তারা কইছে 6 পয়েন্ট, ঠিক আছে? কত আছে 6 পয়েন্ট, ঠিক আছে? 5%, 2026 কত পার্সেন্ট বা 6 পয়েন্ট কত 5%, ঠিক আছে? গ্লোবাল কত পার্সেন্ট হইব 3 পয়েন্ট কত 1%, আর ইন্ডিয়ার ইকোনমি কত হইব 6.5% অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট হুইচ ইজ গিভেন বাই দা কিটা IMF, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? আবার IMF যদি কো, IMF কি তা? IMF এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড which is formed in 1945, ঠিক আছে? established in 44, came into force in কি তা 45, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তার হেডকোয়ার্টার কোন? ওয়াশিংটন কি তা DC, ওয়াশিংটন DC, ঠিক আছে? তার হেডকোয়ার্টার কোন? IMF এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC, এটা তো তোমরা জানো, IMF এর আমরা কালকে মাত্র পড়াইছি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, চলো নেক্সট ওয়ান, এতটুকু, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? নেক্সট ওয়ান, এটা একটা লেখা রাখতে পারো, ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ আছে এটা হাইয়েস্ট ইন দা ওয়ার্ল্ড রাইট নাও। ইন্ডিয়ান জিডিপি গ্রোথ ইজ কিটা হাইয়েস্ট ইন দা ওয়ার্ল্ড, এটা লেখা রাখতে পারো, ইন্ডিয়াস জিডিপি গ্রোথ, ঠিক আছে? হাইয়েস্ট ইন দা ওয়ার্ল্ড, highest of all in the world, clear আছে ঘটনাটা? অ্যাকর্ডিং টু দ্য IMF, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, 6.5% ধরা কিন্তু আমাদের হাইয়েস্ট আছে, হ্যাঁ, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান, ঠিক আছে? এটা আমরা লিখে রাখছি, ঠিক আছে? which of the following is not a specialized agency of the UN? কইছে UN এর এন্টিকা কোনটা স্পেশালাইজড এজেন্সি না, একটু বুঝে নাও, ঠিক আছে? কইছে UN এর কোনটা, UN মানে ইউনাইটেড নেশনস, এটা আমরা তোমরা পড়াইতেছি ওখানে কিছুদিন ধরে, সেটা ইউনাইটেড নেশনস এর আমরা এজেন্সি কালকা পড়াইতাছিলাম, ঠিক আছে? স্পেশালাইজড এজেন্সি আমরা পড়াইতাছিলাম, ঠিক আছে? কোনটা আছে দুইটা আমরা কইছিলাম যে UN এর সাব অর্গানও করা হয়, এর মধ্যে আমরা কালকা তোমরা ILO পড়াইছিলাম, ILO ইজ এ স্পেশালিস্ট এজেন্সি, WHO ইজ এ স্পেশালিস্ট এজেন্সি, আর এটার মধ্যে যে ইউনেস্কো, UN তো লেভেল আছে, ইউনেস্কো ইজ এ স্পেশালিস্ট এজেন্সি, WTO ডা কিটা না UN এর স্পেশালাইজড এজেন্সি না, এটা একটা আলাদা এজেন্সি, ঠিক আছে? বুঝা গেছে না? মানে WTO কিটা, WTO হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে দেশের লোকে যেন ব্যবসা করে, ওই ব্যবসা যেন করে বা ট্রেড যেন করে একটা দেশ আরেকটা দেশের লোকে, ঠিক আছে? বুঝা গেছে না? এটা রুলস এন্ড রেগুলেশন কারা বানাবো? WTO বানাবে, ঠিক আছে? বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, মানে ওই যেন ট্রেড হয় একটা দেশ আরেকটা দেশের লোকে, এটা সব রুলস এন্ড রেগুলেশন এটা দেখভাল কারা করবো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করবো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন হয়েছিল 1 জানুয়ারি 1995 এ, কবে বা 1 জানুয়ারি কবে 1995 এ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, একটা এগ্রিমেন্টের পরে, এই এগ্রিমেন্টের নাম আসলো মারাকেশ এগ্রিমেন্ট,
ঠিক আছে কি এগ্রিমেন্ট বা মারাকাস এগ্রিমেন্ট। এবারে অনেক সময় প্রশ্ন হয় যে মারাকাস এগ্রিমেন্টে কোন ঠিক আছে হ্যাঁ অর্গানাইজেশন তৈরি হয়েছিল, এটার নাম হলো কি WTO, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হলো জেনেভা। যার হেডকোয়ার্টার হলো কি জেনেভা, ঠিক আছে, যার হেডকোয়ার্টার হলো কি জেনেভা, ঠিক আছে WTO বিশাল বড় অর্গানাইজেশন কিন্তু, ঠিক আছে এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপরে কি আছে আমার হয়েছে, এটা আমার 6 নম্বরটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ লেখো। সাত নম্বর, হুইচ অর্গানাইজেশন রেগুলেট পেনশন ফান্ডস ইন ইন্ডিয়া। এদের পেনশন আছে, পেনশন দেন পাইবি তোরা চাকরি করলে পেনশন পাইছে না, না চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলে পেনশন পাই, ঠিক না রে? হ্যাঁ ওকে, এগুলো তো চাকরি করতে চাইতেছ না রে, পেনশন লেগে তো চাকরি না, অন্য পেনশন আছে। না না না, এটা তো মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। অপশন আছে, এটা তুমি একবার উঠাইতে পারো, তুমি ব্যাংকে উঠাইতে পারো, ঠিক আছে বোঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, তো জাস্ট পেনশন ফান্ড যেন হয়, আমরা যেন পেনশন রাখি, মানে পেনশন যেন থাকে আমাদের, ঠিক আছে বোঝা যাচ্ছে না? এটা টাকা গভর্নমেন্ট দিয়েছে তোরে দিয়েছে, এই যে চাকরি পারবি, চাকরি যেন করবি না, বেতন পাবি না, বেতন থেকে একটা টাকা কাটতে রাখবো তোর থেকে, এটাই লাস্টে দিয়ে দিব পেনশনে। মানে তোর টাকাটা তুই পেনশন ফান্ডে নিয়ে রাখতাছ, এটা কয়তেছে কি পেনশন ফান্ড, তুই যেন মাসে মাসে টাকাটা তোর বেতন থেকে কাটতে রাখতেছে, পেনশনের নাম কইছে যে ভবিষ্যতে এটা তোমার পেনশন হিসেবে দেমু, ওই টাকাটা যেন যে ফান্ডের মধ্যে রাখে, এটা ফান্ডের নাম কি পেনশন ফান্ড। মানে তোর টাকাটা কার কাছে আছে, পেনশন ফান্ড নামে একটা টাকার কাছে আছে, মানে গভর্নমেন্টের কাছে আছে। এনে যদি তোর টাকাটা নিয়ে এসে অন্য কেউ দিয়ালা, তাহলে তো তোর শেষ মাইর। এই টাকাটা যেন আছে তোর গভর্নমেন্টের কাছে, এটা সেফ এন্ড সিকিউর রাখতে হবে না, নাহলে তো ভবিষ্যতে তুই পাইছি না কত টাকা ঢুকছে, কত টাকা ইন্টার ঢুকছে, সবকিছু রাখতে হবে। তো এর লিগে একটা অর্গানাইজেশন বানাইছে যেটার নাম হলো কি FARDA, ঠিক আছে, FPRD আর PFRDA, মানে পেনশন ফান্ড, ঠিক আছে, রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি, এন্ড ডেভেলপমেন্ট কি অথরিটি, ঠিক আছে কবি দাদা, অথরিটি পুরো ফুল ফর্ম যদি লেখা হয় এটা হলো তার ফুল ফর্ম, ঠিক আছে কবি দাদা। এই অর্গানাইজেশনটার কাজ হচ্ছে মানুষজন পেনশন পাবে, যারা এমপ্লয়ি আছে ওই পেনশনের টাকাটারে লুক আফটার করা, মানে দেখতে রাখা, ঠিক আছে কবি দাদা, দেখভাল করা, ঠিক আছে ঠিক জায়গার মধ্যে তাই আসেনি, ঠিক আছে, কারণ সিকিউর দিতে হইব, ঠিক আছে হ্যাঁ, তারা যেন পেনশন পায় এটা তো রাখতে হবে সিকিউর টাকাটারে, ঠিক আছে হ্যাঁ। এই অর্গানাইজেশনটা গঠন হয়েছিল 2003-এ, কবে হয়েছিল বা 2003-এ গঠন হয়েছিল, যার হেডকোয়ার্টার হইলো নিউ দিল্লিতে আছে। তার হেডকোয়ার্টার কোন আছে বা নিউ দিল্লিতে আছে, কোন আছে বা নিউ দিল্লিতে আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? শিওর 100%? 2003-এ গঠন হয়েছিল, ঠিক আছে, নিউ দিল্লিতে আছে, ঠিক আছে। কিন্তু তে স্ট্যাচুটরি স্ট্যাটাস পাইছিল 2014-তে, স্ট্যাচুটরি স্ট্যাটাস কবে পাইছে 2014-তে, ঠিক আছে, এটা একটু লেখা রাখতে পারা, স্ট্যাচুটরি স্ট্যাটাস পাওয়া হয়েছে 2014-তে। কারণ তুমি কবে স্যার স্ট্যাচুটরি স্ট্যাটাস মানে কি পার্লামেন্টারি অ্যাক্ট হিসাবে গঠন হয়েছে কবে 2014-তে। এর আগে এটা 2003-এ যখন গঠন হয়েছিল, এটা গভর্নমেন্টের অর্ডারে গঠন হয়েছিল, এটা কিটা আসলো গভর্নমেন্টের অর্ডারে, মানে কোন একটা সরকার আসলো, সরকারে কিটা করছে অর্ডার দিয়ে সেটা কিটা করছে এটা বানাই লেছে, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? এটা অর্ডার দিয়ে বানাইছে। এবার গভর্নমেন্টটা যদি চেঞ্জ হয়ে থাকা, তাহলে এই অর্গানাইজেশনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে বুঝা গেছে না? বা কোনো একটা সরকার যদি আইলো যে রাখতো না, তারা বন্ধ করে দিতে পারবে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, 2014-তে এটা স্ট্যাচুটরি স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাচুটরি স্ট্যাটাস মানে কি পার্লামেন্ট থেকে বিল পাস করে এটা আবার কিটা করছে বানাইছে। এবার যদি এটা বন্ধ করতে হয় তাহলে পার্লামেন্ট থেকে বিল পাস করে বন্ধ করাইতে হবে, কেউ মুয়ের কথা তো এটা বন্ধ হইতো না, ক্লিয়ার আছে ঘটনাটা? বুঝা গেছে না? শিওর 100%? ওকে চলো নেক্সট অন চলে আসতেছে, ঠিক আছে ওকে হ্যাঁ। 8 নাম্বার, গান্ধারা স্কুল অফ আর্ট, এটা ভারতের একটা আর্ট, ওয়ান অফ দা এনশিয়ান্ট আর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর্ট কলা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে দেখবা ওয়ালের মধ্যে, ঠিক আছে ঠিক আছে, স্কাল্পচার আর্ট, ঠিক আছে বুঝা যাচ্ছে না? খুদাই করে 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 আর্ট করে গেছে, ঠিক আছে, ওয়ান অফ দা ফেমাস আর্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে যেটা, ঠিক আছে হ্যাঁ, গ্রিকো বুদ্ধিস্ট আর্ট আসলো, গ্রিকো বুদ্ধিস্ট আর্ট, এটা একটা কি আসলো বাবা, গ্রিকো বুদ্ধিস্ট আর্ট। গ্রিকো মানে গ্রিক আর বুদ্ধিস্ট মানে কি বুদ্ধ, গ্রিক আর্টটা আর বুদ্ধিস্ট আর্টটারে মিলায় সেরা একটা আর্ট বানাইছে যেটার নাম হলো কি গান্ধারা স্কুল অফ আর্ট। এটা ভারতের নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে ভালো দেয়া যেত, মানে পাকিস্তান, গান্ধারা তো জায়গাটাই পাকিস্তানে আসলো, ঠিক আছে টাকসিলা, ঠিক আছে এই জায়গার মধ্যে ভালো দেয়া যেত, ঠিক আছে।
এই যে 8টারে ভারতের মধ্যে আনছিল কোশান এম্পায়ার। কোন এম্পায়ার বাবা? কোশান এম্পায়ার। ঠিক আছে ওকে, তোমার যে গন্ধরা স্কুল অফ আর্ট কেন আনছিল ভারতের মধ্যে? কোশান এম্পায়ার আনছিল। ঠিক আছে ওকে, বুঝা আসলে না। আর একটা রাজা আসলো এটার কনিষ্ক। ঠিক আছে বাবা, কনিষ্ক। এই কনিষ্ক হইলো গন্ধরা স্কুল অফ আর্টরে সবচেয়ে বেশি ডেভেলপ করছে। ঠিক আছে ওকে, বুঝা আসলে না। ওকে, তো ডিউরিং হিজ রেইন, অনেক সময় প্রশ্নটা আইছে ডিউরিং হিজ রেইন। ঠিক আছে, হিজ রেইন। ঠিক আছে ওকে, দিস আর্ট, ঠিক আছে ওকে, হ্যাঁ, দিস আর্ট ডেভেলপ কিটা, ডেভেলপ মোস্ট, ডেভেলপ কিটা মোস্ট, ডেভেলপ মোস্ট। ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না? কার সময় রে? কনিষ্কর সময়। তো গন্ধরা স্কুল অফ আর্ট কার সময় সবচেয়ে বেশি ডেভেলপ করছে? কনিষ্কর সময়। কারা আনছে এটা ভারতের মধ্যে? কোশানরা আনছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা গ্রিক আর বুদ্ধিস্টের একটা আর্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে এখান থেকে কিটা করবা? গন্ধরা স্কুল অফ আর্ট কি আর্ট? গ্রিক আর্ট। ঠিক আছে, কি আর্ট বাবা? গ্রিক আর্ট, বি নাম্বার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? শিওর 100%? চলো নেক্সট ওয়ান। ঠিক আছে ওকে, লেখো। ঠিক আছে, হ্যাঁ। এরপর হইলো which text is associated with grammar in ancient India? ঠিক আছে, গ্রামার বই, ভারতের প্রথম গ্রামার বই এবং এটা দুনিয়ার প্রথম গ্রামার বই, পুরো দুনিয়ার প্রথম গ্রামার বই। এটার নাম হইলো অষ্টাদী। ঠিক আছে, এটার নাম হইলো এটা অষ্টাদী। যেটা রাইটার হইলো পানিনি নামে একজন ব্যক্তি। ঠিক আছে, পানিনি। এটা সংস্কৃত গ্রামার বই। ঠিক আছে, বুঝা আছে? এটা কি ওই গুচ্ছ গুচ্ছতি গুচ্ছনি আছে না, এই বই। ঠিক আছে, নর নর নরা। ঠিক আছে, এই ধরনের গ্রামার বই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পানিনি, তারে আমরা ফাদার অফ ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক কই। ফাদার অফ কিটা? ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক কোয়া হয়। ইন্ডিয়ান লিঙ্গুইস্টিকের ফাদার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, এটি একটু মনে রাখতো। হ্যাঁ, ফাদার অফ ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক। ভারতের ভাষার জনক কেডা? পানিনি। গ্রামার লেখছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? অষ্টাদী। ঠিক আছে, এই অষ্টাদী বইটা আছে না 8টা চ্যাপ্টারে বিভক্ত, যেটা করা হয় 8 পদ। ঠিক আছে, কিটা বাবা? 8 পদ। ঠিক আছে, বুঝা যাচ্ছে? কটা পদে বিভক্ত? 8টা পদে বিভক্ত। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, ফেমাস বুক। ঠিক আছে, ভারত এবং ওয়ার্ল্ডের প্রথম গ্রামার বুক এটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো 9 এলো 10-এ। 10 কয়? হুইচ বায়োম হ্যাজ দ্য হাইয়েস্ট বায়োডাইভার্সিটি? বলছে কোন বায়োম সবচেয়ে বড় বায়োডাইভার্সিটি? বায়োডাইভার্সিটি কথাটা মানে হলো জীব বৈচিত্র্য। যেখানে হাইয়েস্ট নাম্বার অফ প্লান্ট এন্ড অ্যানিমাল স্পিসিস থাকে এটা কয় হয় কিটা? বায়োডাইভার্সিটি। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কিটা? অ্যানিমাল স্পিসিস এন্ড কিটা? এই ভ্যারাইটি অফ কিটা? ভ্যারাইটি অফ অ্যানিমাল এন্ড প্লান্ট স্পিসিস যেন থাকে এটা কয় হচ্ছে কিটা? বায়োডাইভার্সিটি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? এখন কোন বায়োমের মধ্যে সবচেয়ে বেশি ভ্যারাইটি অফ কিটা পাওয়া যাচ্ছে? অ্যানিমাল এন্ড প্লান্ট স্পিসিস পাওয়া যাচ্ছে। এটা বুঝতে গেলে একদম ইজি যে এই যে পৃথিবী আছে, ঠিক আছে, এই পৃথিবীর সোর্স অফ এনার্জি কিটা? সান। ঠিক আছে ওকে, আর প্রত্যেকটা জীব কিসের উপরে থাকে? এনার্জির উপরে থাকে। যেখানে এনার্জি বেশি এখানে কি হইব? লাইফ বেশি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এবার আমাদের পৃথিবীর এনার্জি সোর্স কিটা? সূর্য। এবার সূর্যের আলো সবচেয়ে বেশি কোন জায়গায় পড়ে? ঠিক আছে, ট্রপিক্যাল রিজিয়নে, মানে 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি কত সাউথ পর্যন্ত। ঠিক আছে, সবচেয়ে বেশি পড়ে কিটা? সূর্যের আলো, যেটা আমরা কিটা কইতেছি ট্রপিক্যাল রিজিয়ন কই। তাহলে এখানে যেহেতু সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে, তাহলে এখানে সবচেয়ে বেশি এনার্জি আছে। এখানে যেহেতু সবচেয়ে বেশি এনার্জি আছে, তাহলে এখানে বেশি সবচেয়ে বেশি কিটা দেওয়া দেবো? কিটা দেওয়া দেবো? বায়োডাইভার্সিটি দেওয়া দেবো। ঠিক আছে, এই জায়গাটার নাম ট্রপিক্যাল। এর লেগে আমাদের সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি কিটা? ট্রপিক্যাল রেইন ফরেস্ট এরিয়া। ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ শিওর 100%? মনে রাখবো। ঠিক আছে, এনার্জি। তাহলে মনে রাখবা the people of African বা who are located in the tropical region তার কাছে এনার্জি বেশি, মানে তারা সূর্যের থেকে ডাইরেক্ট এনার্জি পাইতেছে না। তারা লেগে তারা পায় এনার্জি লেগে ভিটামিন ডি আর ভিটামিন 12 খাওয়া লাগে, তারা সূর্যের থেকে ডাইরেক্ট এলা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আর সাবট্রপিক্যাল রিজনে যারা থাকে তারা লেগে এটা লেগে কি তার লাগবে? সাপ্লিমেন্টস লোন লাগে। ঠিক আছে, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সাপ্লিমেন্টস কোন বিক্রি হয়? সাবট্রপিক্যাল রিজন। ঠিক আছে, সবচেয়ে বেশি সাপ্লিমেন্টস কোন বিক্রি হয়? সাবট্রপিক্যাল রিজন। তারা প্রোটিন পাউডার খাইবো, তারা ভিটামিন ডি খাইবো, তারা ভিটামিন B12 খাইবো, B6 খাইবো, B5 খাইবো, সব খাইবো তারা। আমরাই তা খাই। আমরা সরবরাহ ভাত, শুটকি ভর্তা আর ডাল খেলাই।
ঠিক আছে কে আমরা তো এনার্জি সব কোন থেকে লইলাম সূর্য থেকে লইলাম ঠিক আছে কে আমরা ট্রপিক্যাল রিজনে থাকি না রে হ্যাঁ তাহলে এটা আশীর্বাদ যে তুই কালা ঠিক আছে কে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার নেক্সট ওকে নেক্সট হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অলিম্পিক্স সবচেয়ে বেশি অলিম্পিক্স কই হয়েছে অলিম্পিক্স এটা শুরু হয়েছিল 1896 এ ঠিক আছে এটা শুরু হয়েছিল কবে 1896 যেহেতু মডার্ন অলিম্পিক্স শুরু হয়েছে 1896 এ দেখো শুনালো ঠিক আছে অলিম্পিক সবচেয়ে মানে শুরু হয়েছিল কবে 1896 এ ঠিক আছে বুঝা গেছে না মডার্ন অলিম্পিক্স যেটা আজকে তুমি অলিম্পিক্স দাও অলিম্পিক্স কিন্তু এর আগে হয়েছিল অলিম্পিক্স প্রথমে শুরু হয়েছিল 776 বিসি তে অ্যাকচুয়ালি এটা এই সময় একটা গেম আসলো না এটা আসলে একটা রিচুয়ালস আসলো রিলিজিয়াস রিচুয়ালস আসলো গ্রিসরা তার একটা ভগবান আছে অলিম্পিয়া এ ভগবানের আরাধনা করানোর লেগে খেলতো আমরা যখন ভগবানের আরাধনা করানোর লেগে 10 মিনিটের মধ্যে মেশিন বাজারে নাচতে নাচতে যাই যত এক ধরনের রিচুয়ালস ঠিক আছে তারা কিটা করতো ভগবানের আরাধনা করানোর লেগে খেলতো ঠিক আছে ইডি পরে দিয়ে হয়ে থাকে কিটা অলিম্পিক গেমস ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে এবং মডার্ন অলিম্পিক গেমস কবে শুরু হয়েছে 1896 এরপরে এখনো পর্যন্ত প্রত্যেক 4 বছর পর পর কি তৈরি হয় ঠিক আছে 4 ইয়ার্স পর পর কিটা হয় অলিম্পিক গেম হয় ঠিক আছে এবং অলিম্পিক গেমস দুই রকম ক্যাটাগরিতে হয় টু ক্যাটাগরিজ ঠিক আছে একটা কয়া হয় কিটা সামার অলিম্পিক আরেকটাতে কয়া হয় কিটা উইন্টার অলিম্পিক সামার অলিম্পিক এন্ড কিটা উইন্টার অলিম্পিক বুঝা গেছে না ওকে এটা প্রত্যেক সিটিতে প্রত্যেক বছর বছর সিটি পাল্টায় হয় বিভিন্ন দেশে হয় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অলিম্পিক হচ্ছে ইউএসএ কোন হয়েছে বা সবচেয়ে বেশি ইউএসএ হয়েছে তাহলে আনসার কি দেবা ইউএসএ তার মধ্যে 8 বার অলিম্পিক্স সব কোন পর্যন্ত কয়বার অলিম্পিক হয়েছে 8 বার 4 বার সামার 4 বার উইন্টার 4 বার সামার 4 বার কত উইন্টার অলিম্পিক্স ঠিক আছে হ্যাঁ ইভেন 2028 এর অলিম্পিক্সটা এটাও কিন্তু ইউএসএ তে হইব লস অ্যাঞ্জেলেস আমাদের নেক্সট অলিম্পিক্স কোন হইব লস অ্যাঞ্জেলেস ঠিক আছে 2028 হইব লস অ্যাঞ্জেলেস হইব আমেরিকাতে হইব ঠিক আছে এটার মধ্যে প্রথমবারের মতো ক্রিকেট ঢুকতেছে অলিম্পিক্স প্রথমবার না এর আগে ক্রিকেট আসলে আরেকবার ঠিক আছে বুঝা আসলে ওকে হ্যাঁ আবার ক্রিকেট আইছে অলিম্পিক্স এর মধ্যে 2028 থেকে শুরু হইব লস অ্যাঞ্জেলেস ঠিক আছে আমরা ভারত কোন অলিম্পিক্সটা লিগে বিট করছে দিছে হ্যাঁ 2036 এর লিগে এটা একটু মনে রাখা দিও 2036 এ ভারতের মধ্যে অলিম্পিক্স অন লিগে অলরেডি ইন্ডিয়া বিট করে লেছে ঠিক আছে বুঝা আসলে 4টা কান্ট্রি টোটাল বিট করছে এর মধ্যে ইন্ডিয়া একটা ইন্ডিয়া কাতার ব্রাজিল আর ইন্দোনেশিয়া 4টা কান্ট্রি কিটা করছে বিট করছে ইন্ডিয়া কাতার ব্রাজিল আর কিটা ইন্দোনেশিয়া কয় হচ্ছে ইন্ডিয়ার বিটটা হলো সবচেয়ে বেশি ঠিক আছে বুঝা আসলে না মানে ইন্ডিয়া 2026 এর মধ্যে 36 এর মধ্যে কিটা অলিম্পিক্স মনে হয় করে নেবে যদি সবকিছু ঠিক থাকে শুধু বিট করলে হয় না ঠিক আছে হ্যাঁ কন্ডিশনও সব ঠিক থাকতে ঠিক আছে বুঝা আসলে মনে করতে যাইতে হবে ঠিক আছে চলো নেক্সট ওয়ান হুইচ ল এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসার এন্ড ভলিউম অফ গ্যাস বলতে প্রেসার মধ্যে চাপ আর ভলিউম মানে কি আয়তন ঠিক আছে হ্যাঁ একটা মনে করেন একটা পাইপ আছে পিচকারি ঠিক আছে বুঝা আছে এটার মধ্যে জল আছে ঠিক আছে হ্যাঁ আবার একটা চিকনা পাইপ আছে এটা একটা পিচকারি আছে এটার মধ্যে একটা জল আছে ঠিক আছে বুঝা আছে না দুটোটার যদি টিপ দেয় কোনটার মাথার থেকে স্পিডে জল বেরিব নিচেরটা বেরিব দিসলি নি এটার থেকে স্পিডে জল বেরিব এবার এটাই তোমার কিটা করবো বেশি কিটা করবো হাতও লাগবো ঠিকঠাক করে বেরলে বেশি হাতও লাগতো না এটার থেকে বেশি মানে বেশি বাড়ি হোক বা যাই হোক এটা বেশি একটা লাগতো না মোটা ফাইবার জল বেশি একটা গাওয়ার মধ্যে লাগে না চিকনা ফাইবার জল কিটা লাগে গাড়ি বেশি এটার মধ্যে ভলিউম বেশি না এটার মধ্যে ভলিউম বেশি স্পেস কোনটা স্পেস এটার বেশি এটার কম যার স্পেস কম মানে ভলিউম কম তার চাপ বেশি হইব যার কিটা ভলিউম বেশি তার চাপ কি হইব কম হইব তো এটা কইছিল যে প্রেসার ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শন টু কিটা ভলিউম এমন একটা সূত্র দিছিল যার নাম আসলো কিটা বয়েলস ল ঠিক আছে বুঝা আছে কিটা বা বয়েলস ল কইছে প্রেসার ইজ অলওয়েজ ইনভার্সলি কিটা ভলিউম তো ভলিউম বেশি হয় প্রেসার কমবো যদি ভলিউম কম হয় তাহলে প্রেসার কি হইব বাড়বে ক্লিয়ার আছে কোনটা ওকে বুঝা গেছে কোনটা in same temperature constant রাখতে যারা সায়েন্সে পড়ছে তারা জানে ঠিক আছে হ্যাঁ which is the longest day in northern hemisphere 21 জুন কইতাছে তারা ঠিক আছে হ্যাঁ ইকুয়েটর এনো এটার কয় হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার এটার কয় হচ্ছে কিটা সাউদার্ন হেমিস্ফিয়ার ঠিক আছে বুঝা গেছে না ওকে এবার
সূর্যের আলো 6 মাস থাকবো নর্দার্ন হেমিস্ফিয়ারে, 6 মাস থাকবো কিটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, বুঝা গেছে? এটা ক্লিয়ার আছে? এবার সূর্যের আলো নর্দার্ন হেমিস্ফিয়ারে 6 মাস কিটা করে এন থেকে আনো শিফট করতে থাকে, এন থেকে আনো কিটা থাকে শিফট করতে থাকে সাউদার্ন হেমিস্ফিয়ারে 6 মাস। 6 মাস দিন সূর্যের আলো কিটা থাকে নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। এটা হলো তোমার মার্চ থেকে সেপ্টেম্বর মাস। এটারে নর্দার্ন হেমিস্ফিয়ারে সামার সিজন কোয়া হয়। তাহলে সূর্যের আলো যদি এনস মার্চ থেকে সেপ্টেম্বর মাসে থাকে, তাহলে এই মাসটির মধ্যে একটা দিন হইব যেটা করবে কি এনে লংগেস্ট ডে। ঠিক আছে, বুঝতে পারছো না? এবং ওই দিনটা হইলো তোমার 21 কিটা এই দিন 21 জুন। এটা হইলো কিটা নর্দার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে বড় দিন। ঠিক আছে, মানে সূর্যের আলো ম্যাক্সিমাম ওই দিনটাতে পৃথিবীর মধ্যে নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে। সেম করে সাউদার্ন হেমিস্ফিয়ারে একটা বড় দিন আছে। ঠিক আছে, এটা হইলো 22 ডিসেম্বর। কবে বা 22 ডিসেম্বর। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? 22 ডিসেম্বর হলো কিটা সাউদার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে কিটা লংগেস্ট ডে, আর 21 জুন হলো নর্দার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে লংগেস্ট ডে। যদি লংগেস্ট ডে নর্দার্ন হেমিস্ফিয়ারে হয়, তাহলে এই দিনটা সাউদার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে শর্টেস্ট ডে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, মনে থাকবে না? এই দিনটার আমরা ইয়োগা ডে হিসাবে সেলিব্রেট করি। কি ডে হিসাবে সেলিব্রেট করি? ইয়োগা ডে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ইয়োগা ডে এটা নরেন্দ্র মোদী স্যার, ঠিক আছে ওকে, হ্যাঁ এটা এটা করছিল, ঠিক আছে ওকে, আইডিয়া দিছিল যে ইয়োগা ডে আমরা সবচেয়ে বড় দিনে করব। ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, 21 জুন এটা নরেন্দ্র মোদী স্যারই করছিল ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির, ঠিক আছে মিটিং এ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? করছিল। ঠিক আছে, এরপরে তো তাহলে মানে মানে গোলবাল হয়েছে। নরেন্দ্র মোদীর নাম হচ্ছে দুইটা জিনিস দিয়েছিল, একটা হলো আইএসএ আর একটা হলো ইয়োগা ডে। ঠিক আছে, কোথায় এই দুইটা, একটা হলো আইএসএ একটা হলো ইয়োগা ডে। আইএসএ মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আর ইয়োগা ডে, ঠিক আছে কোথায় আছে মানে আজকাল 21st সেঞ্চুরিতে এই দুইটার গুরুত্বপূর্ণ প্রচুর বেশি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, 21 জুন। ঠিক আছে, নেক্সট ওয়ান 14 which movement was withdrawn after the চরিচুরা ইনসিডেন্ট। চরিচুরা ইনসিডেন্ট একটা ইনসিডেন্ট যেটা হয়েছিল তোমার 2000 না 1922। ঠিক আছে, 19 কত 22 চরিচুরা ইনসিডেন্ট কিতা দেখো। ঠিক আছে, চরিচুরা ইনসিডেন্ট কিতা দেখো। 1920-তে মহাত্মা গান্ধী একটা মুভমেন্ট শুরু করছিল যেটার নাম হচ্ছে এনসিএম, মানে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। কেটা শুরু করছিল? মহাত্মা গান্ধী। ঠিক আছে, হ্যাঁ, মানে মহাত্মা গান্ধী আসলো কিতা বাবা নন ভায়োলেন্স মানুষ। ঠিক আছে, শান্তির প্রতীক মানুষ। তাই না কইছে আমার আন্দোলনে কোনো সময় কিতা হয়ে যাতো না, ঠিক আছে ভায়োলেশন হয়ে যাতো না, নন ভায়োলেন্স মুভমেন্ট করতে হইব। তো এই কথাটা রেখা ছেড়ে কিতা করছে, সবাই কিতা করছে ব্রিটিশের বিরুদ্ধে মুভমেন্ট করছে, বাট নন ভায়োলেন্ট ওয়েতে। ঠিক আছে, স্ট্রাইক করতো, হরতাল করতো, রাস্তা ব্লকেট করতো, রাস্তার মধ্যে দাঁড়ায় সেটা ব্রিটিশের বিরুদ্ধে কিতা করতো স্লোগান দিত। ঠিক আছে, হ্যাঁ বোঝা কথা, ইডা অনেক কিছু করছে, কিন্তু ভায়োলেন্স কোনো সময় করছে না। ঠিক আছে, মানে 1922 ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা হয়েছে চরিচুরা নামে একটা জায়গার মধ্যে, যেটা ইউপিতে আছে। চরিচুরা জায়গাটা কই আছে? ইউপিতে আছে। ঠিক আছে, এনে একটা ঘটনা হয়েছে যে একটা মব আসলো। ঠিক আছে, এই মবটা একটা জায়গার মধ্যে বয়সেরা নন কোঅপারেশন মুভমেন্টের স্লোগান মোকাল দিতেছে বা মুভমেন্ট করতেছে। এই টাইমটার মধ্যে ব্রিটিশের কয়েকজন পুলিশ আয়েসেরা তারা লিঞ্চ করছে, মুভ লিঞ্চিং যেটা করা হয়। তো তারা রাগ হয়েছে, রাগ হয়ে সেটা কিন্তু হয়েছে ভায়োলেন্সে হয়ে গেছে, ভায়োলেন্ট হয়েছে এবং আগুন লাগাই দিছে। তারও আগুন লাগানে 22 জন পুলিশ গেছে মইরা। ঠিক আছে, 22 জন পুলিশ গেছে এটা মইরা। এবার যে সময় 22 জন পুলিশ মরছে, এই সময় ব্রিটিশের পত্র পত্রিকা উঠছে গান্ধীজির নেতৃত্বে, ঠিক আছে ব্রিটিশ 22 জনের পুলিশকে মারা গেছে এনসিএম এর থ্রু। গান্ধীজি কো ভাই আমি হইলো, ঠিক আছে হ্যাঁ নন ভায়োলেন্সের প্রতীক, অনেক আমার বলে মারা গেছি 22 জন কোন হইলো। ঠিক আছে, এর লেগে গান্ধীজি কইছে যে ঠিক আছে আমি কিটা করলাম নন কোঅপারেশন মুভমেন্টটা কিটা করলাম উইথড্রন করলাম। তাহলে এই চরিচুরা ইনসিডেন্ট হলো মেইন রিজন বিহাইন্ড দা উইথড্রন অফ কিটা নন কোঅপারেশন মুভমেন্ট। তাহলে নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র হইছে কবে? 1922 তে। হইছে কবে? 1920 এর লেগে উইথড্র হইছে চোরা ইনসিডেন্টের লেগে। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান 15 নাম্বার দেখো। ওকে, which organization known as the lender of রাজ শিশু। লেন্ডার মানে কিটা যে ধার দে তারে কয়া হয় লেন্ডার, আর যে ধার নে তারে কয়া হয় বড়ুয়ার। কইছে কেডা সবচেয়ে লাস্টে গিয়া সেটা ধার দিব তোমার।
কেউ দাঁত দিতেছে না, হ্যাঁ তোমার দাঁত দিবে, ঠিক আছে বোঝা যাচ্ছে কেডা, ঠিক আছে, এটা হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কথাটা মানে কি তা দেখ, ইকোনমিক্সে একটা ওয়ার্ড আছে যেটার নাম হলো ব্যালেন্স অফ পেমেন্টস। ব্যালেন্স অফ কিটা পেমেন্ট, দেখালো ব্যালেন্স অফ পেমেন্ট। ইকোনমিক্সে একটা ওয়ার্ড আছে যে নামটা হলো কিটা ব্যালেন্স অফ পেমেন্ট। কথাটা যদি আমি বাংলা ভাষাতে কই, দেখালো আমি কইতেছি ব্যালেন্স অফ পেমেন্টস, কথাটা যদি আমি বাংলা ভাষাতে কই, কোনো একটা ব্যক্তি মনে কর, ঠিক আছে, হ্যাঁ দেনা হইলো 150 টাকা, তার কাছে আছে হইলো 100 টাকা, তাহলে তুই পুরা দেনাটা দিতে পারবো নি? দিতে পারবো? দিতে পারতো। দেনা কত? 150 টাকা, আছে কত? 100 টাকা, ঠিক আছে, তে পুরাটা দেনা দিতে পারবো? কত টাকা শর্ট পড়ে? 50 টাকা শর্ট পড়তেছে। এবার কোনো একটা ব্যক্তি যেন দেউলিয়া থাকে, তারে কি কেউ আবার ঋণ দিব? দিত না, দিব? ঠিক আছে, এই টাইমটার মধ্যে তোমার ঋণ দেওয়ার লেগে কাটাইব IMF। ঠিক আছে, IMF করে তোমার কাছে টাকা নাই, নো আমি তোমার ঋণ দিতেছি, এই 50 টাকা কাটা দিব এছাড়া IMF। কেউ যে সময় না দিব এই সময় কাটা দিব IMF দিব, এলাকা IMF টা কয় হইছে কি তার লেন্ডার অফ কিটা লাস্ট রিসোর্স। এটা সবচেয়ে বড় एग्जांपल হলো পাকিস্তান। ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? পাকিস্তানের যতটি আছে এর থেকে বেশি দেনা আছে, এলাকা তারা অনেক সময় IMF এর কাছে যাইতে হয়, কারণ তারা তার কেউ টাকা দিত না, ঠিক আছে, কারণ তারা দেনা বেশি, ঠিক আছে, ওকে এলাকা IMF তার মাঝে মাঝে কিটা হয় ধার দেয়, লেন্ডার অফ লাস্ট রিসোর্স। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যে কেউ দিত না, এবার আমি আইছি, ঠিক আছে, ওকে চল নেক্সট ওয়ান, মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিং, ঠিক আছে, হ্যাঁ অরিজিনেট ফ্রম হুইচ স্টেট? মধুবনী পেন্টিং যেটা, আরেকটা নাম হলো মিথিলা আর্ট। কি আর্ট রে বাবা? মিথিলা আর্ট। আজকাল থেকে 2000 বছর আগে এই আর্টটা উৎপন্ন হয়েছিল। এই আর্টটা এটা একটা এমন পেপারের মধ্যে রাইস, ইন্ডিগো মানে, ইন্ডিগো মানে কিটা ওই ব্লু কালার, নীল নীল, ঠিক আছে, ইন্ডিগো, রাইস, ঠিক আছে, ম্যাচ স্টিক, ঠিক আছে, ওই এরকম দিয়ে আমরা করি না, ফটো টটো আহি না, এই ধরনের আর্ট, ঠিক আছে, এটার কয় হচ্ছে কিটা বিহারে মিথিলা আর্ট, ঠিক আছে, বা এটার কয় হচ্ছে কিটা মধুবনী পেন্টিং, ঠিক আছে, এটা বিহারে আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, আমরা করি না রাইস টাইস দিয়ে সেটা, মুং টুং দিয়ে সেটা, ডাল ডুল দিয়ে সেটা রাইট কা করি না, এটার কয় হচ্ছে কিটা মধুবনী ন্যাচারাল কালার ইউজ, ইয়েস, তা তো বুঝারি না। ওকে, 17 নাম্বার, which canal connect the Mediterranean Sea and the Red Sea? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, বুঝা গেছে, মেডিটেরিয়ান সি এন্ড দা রেড সি, ঠিক আছে, এদিকে আছে আমাদের ইউরোপ, এদিকে আছে আমাদের মিডল ইস্ট, না রে, এদিকে আছে আমাদের আফ্রিকা, ঠিক না রে? হ্যাঁ, এবার এদিকে আছে তোমার মেডিটেরিয়ান সি, ঠিক আছে, এদিকে আছে কাটা রেড সি। এখানে একটা দেশ আছে, ছোট্ট দেশ, এটার নাম হলো কিটা ইজিপ্ট, ঠিক আছে, এই মেডিটেরিয়ান সিটারে রেড সির লগে কানেক্ট করছে, এই ইজিপ্টে একটা ছোট্ট ক্যানেল বানাচ্ছে, এটার নাম হলো কিটা সুয়েজ ক্যানেল, যার ফলে তোমার এই যে এই জায়গাটা আর কিটা এই জায়গাটা কানেক্ট হয়েছে, ঠিক আছে, এই যে ক্যানেলটার নাম হলো কিটা সুয়েজ ক্যানেল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা তৈরি হয়েছিল 1869-এ, কবে রে বাবা? 1869-এ। কি ক্যানেল? সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল তৈরি হওয়ার পরে, ঠিক আছে, হ্যাঁ ডিস্টেন্স অফ ফ্রম ইউরোপ টু কিটা এশিয়া, ঠিক আছে, হ্যাঁ কয়েক হাজার কিলোমিটার কি হয়েছে কম হয়েছে। আগে, ঠিক আছে, হ্যাঁ ইউরোপ থেকে কোনো মাল আইলে এন হইলে ইউরোপ, এন হইলে আফ্রিকা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ইউরোপ থেকে মালটা এদিক দিয়ে কেপ অফ গুড হোপে আইতো, তারপরে এন থেকে যাইতো, ওখানে কিনা করে দেখছো তুমি কত শর্টে, এদিক দিয়ে ঘুরে আসে আউন লাগতো, আইসে তারপরে যাইতো, ওখানে এই ক্যানেলটা মনে করে ডাইরেক্ট বুঝা গেছে না? হ্যাঁ, হাজারো ডলার বাঁচাইলে এই রাস্তা, ঠিক আছে, বুঝা গেছে না? চলো নেক্সট, ওকে, হুইচ ইজ দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? এটা পাওয়ার মধ্যে তাই নাম হলো কিটা ফিমার, ঠিক আছে, বুঝা গেছে না? এটা নাম হলো কিটা ফিমার, ঠিক আছে, এটা কিটা কমন, ঠিক আছে, বুঝা ফিমার, যেহেতু এনে মনে ইডো মানে পাওয়ার ভূমি, ইডো পাওয়ার ভূমি সবচেয়ে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? সবচেয়ে লংগেস্ট কোনটা? ফিমার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো নেক্সট, the August offer was announced in August offer,
ঠিক আছে বুঝতে পারছো না? অগাস্ট অফার হয়েছিল 1940-তে। কবে হয়েছিল বাবা? 1940-তে। তো অফারটা কিটা আসলো? এই অফারটা আসলো যে ব্রিটিশ ভারতকে কইছে তুমি যদি ওয়ার্ল্ড ওয়ার 2-তে আমরারে হেল্প করো কইলে আমি তোমারে তোমরার ব্যক্তিরা দিয়া সেরা তোমরার কনস্টিটিউশন বানাবো। ঠিক আছে, আমরা ইন্টারফেয়ার করতাম না। দ্বিতীয়, তোমার আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবো। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে তোমরা সরকার তোমরা চালাও, তোমরা দেশ তোমরা চালাও, আমরা উপর থেকে তোমরা শুধু সুপারভাইজ করুম, আমরা তোমরা চালাইতাম না। ঠিক আছে, বুঝা পারছো না? এটা করা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। ঠিক আছে, তোমরা কনস্টিটিউশন তোমরা বানাও, তোমরা লোক বানাইবো, আমরা আইতাম না, আমরা উপর থেকে সুপারভাইজ করুম। ঠিক আছে, এটার নাম হলো কি তা অগাস্ট অফার, যেটা ভারতের ব্যক্তিরা না করে দিছিল। বলছে না আমরা এটা মানি না, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, কেউ সুপারভিশন টিজেন চাই না, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, তো 1942-তে আসলো কিটা, 40-তে আসলো কিটা অগাস্ট ওভার। এই সময় ব্রিটিশের ভাইসরয় আসলো লর্ড লিনলিথগো। কেটা আসলো বাবা? লর্ড কিটা লিনলিথগো নামে একজন ব্যক্তি, অনেক সময় আয়ে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো না? কেটা আসলো? লর্ড লিনলিথগো। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার? ওকে, এই টাইমটার মধ্যেই আমরার পাকিস্তান দেশটা হর্নের প্ল্যান হয়ে গেছিল। এই 1940 অগাস্ট ওভার যে সময় ফেল হয়েছে, ব্রিটিশ এই সময় ত্যাগ করে নিয়েছে ভারতকে ভেঙে। ঠিক আছে, বুঝা পারছো না? ওকে, তারা একটা জিদ আছে। ঠিক আছে, অগাস্ট ওভার না করেছে ব্রিটিশ ভারত কইছে কি, ভারতের নেতা কইছে আমার একটা সৈন্য যেত না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যেহেতু লাস্টে দিয়ে গেছে তারপরও চেষ্টা নয়। এই সময় আমরা যে সময় অগাস্ট ওভার ফেল হয়, এই সময় মুসলিম লীগ লাহোরে একটা লাহোর রেজুলেশন বাই করছে, যে রেজুলেশনটা আসতো না বলে পাকিস্তান রেজুলেশন, মানে আমরা সেপারেট কান্ট্রি চাই। এই প্রথমবার পাকিস্তান করছিল আমরা সেপারেট কান্ট্রি। ঠিক আছে মুসলিম, ঠিক আছে, ওকে চলো মোহাম্মদ আলী দিন। নেক্সট ওয়ান, হুইচ ইনস্টিটিউশন সুপারভাইজ রিজিওনাল রুরাল বডিজ? ঠিক আছে, ওকে, হ্যাঁ এটা নাম হলো কি তোমার? নাবার্ড। নাবার্ড হলো রিজিওনাল রুরাল ব্যাংক, যেটা আরআরবি কই আমরা। এই আরআরবি যেটার কাজ হচ্ছে রুরাল ক্রেডিট, মানে গ্রামের মানুষটারে ধার দেওয়া, লোন দেওয়া, টাকা দেওয়া, সাহায্য করা, তারা ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, এই ব্যাংকটারে গঠন করা করছে। ঠিক আছে, এই যে মানে এই যে ব্যাংকগুলো আছে যদি আরআরবি কই, এই ব্যাংকটি কার আন্ডারে থাকে? নাবার্ডের আন্ডারে থাকে, হুইচ ওয়াজ ফর্মড ইন 1982। কবে ফর্ম হয়েছিল? 1982। তার হেডকোয়ার্টার কোন? নাবার্ডের হেডকোয়ার্টার কোন? মুম্বাই। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, বুঝতে পারছো না? এই যে কনসেপ্টটা আছে না নাবার্ড বা আরআরবি কনসেপ্টটা, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে ভারতের মধ্যে আর ভারত মানে বিশ্বের মধ্যে প্রথম দিছিল মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, ওই বাংলাদেশের কয়েকদিন আগে প্রেসিডেন্ট আসলো, তাই নিয়ে কিন্তু এই আরআরবি কনসেপ্টটা তারা আছে না, গ্রামীণ কি জানি একটা আছে না, ঠিক আছে, গ্রামীণ ব্যাংক নাকি জানি তারা একটা আছে না, তারা একটা আছে গ্রামীণ তাইনের একটা আছে। ঠিক আছে, এটা কিন্তু তাইনেরই কনসেপ্ট, এটার লিগে কিন্তু তাইনের নোবেল পেয়েছে, নোবেল ইকোনমিক্স হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, রুরাল ক্রেডিটের লিখে হয়েছে মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, which ruler is associated with the construction of the বৃদ্ধেশ্বরা টেম্পল? এ বৃদ্ধেশ্বরা টেম্পল কোন স্টেটে আছে? কোন স্টেটে? হ্যাঁ, তাঞ্জুবার। তাঞ্জুবার নামে কোন স্টেট আছে ভাই? তামিলনাড়ু। তামিলনাড়ু তাঞ্জুবারে এই স্টেটটা আছে। ঠিক আছে, বুঝা? তামিলনাড়ু কি তা তাঞ্জুবার নামে একটা জায়গার মধ্যে আছে, যেটা তৈরি করছিল রাজা চোলা ওয়ান। এটা বলা রাজা চোলা ওয়ান। কোন আসলো? তামিলনাড়ু বৃদ্ধেশ্বরা টেম্পল। ঠিক আছে, বুঝা? ওকে, ক্লিয়ার আছে? বৃদ্ধেশ্বরা টেম্পল কোন আছে? মহাবলীপুরম টেম্পল কই আছে? মহাবলীপুরম টেম্পল কই আছে? তামিলনাড়ু। মাদুরাই টেম্পল কই আছে? মীনাক্ষী টেম্পল কই আছে? তামিলনাড়ু। ঠিক আছে, পঞ্চরত্ন টেম্পল কই আছে? পঞ্চরত্ন টেম্পল তামিলনাড়ু। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা বানাইছিল চোলা ডাইনেস্ট, আর বাকি দিন তিনটা বানাইছে পল্লব ডাইনেস্ট। আরে ফেমাস ফেমাস ফেমাস, মীনাক্ষী টেম্পল কো, পঞ্চরত্ন টেম্পল কো, মহাবলীপুরম টেম্পল কো, সবটি ফেমাস টেম্পল, সবটি পল্লব ডাইনেস্টি বানাইছে। এটা বানাইছে চোল ডাইনেস্টি। ঠিক আছে, তুমি জগন্নাথপুরী টেম্পল এটা বানাইছে গঙ্গা ডাইনেস্টি। পুরীর টেম্পল কো, লিঙ্গরাজ টেম্পল কো বা সান টেম্পল কোনার্কের কো, সব দিকে বানাইছে গঙ্গা ডাইনেস্টি দ্বারা বানাইছে। ঠিক আছে, ক্লিয়ার আছে না? শিওর 100%? ওকে, শিওর, মনে থাকা যাবে। ঠিক আছে, চলো নেক্সট।
ফার্স্ট হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আসিয়ান আসিয়ান তো তোমরা জানোই কিটা কিটা বাবা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ঠিক আছে তোমরা জানো না পুরো ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান কিটা নেশনস এই আসিয়ান একটা অর্গানাইজেশন যেটা সাউথ ইস্ট দেন আমাদের কতগুলো এশিয়ানের দেন কতগুলো কান্ট্রি আছে এইগুলোর রয়েছে এটা হয়েছিল 1967 এ কবে হয়েছিল 1967 এ এটার এখনো পর্যন্ত 10টা মেম্বার আছে কয়টা মেম্বার আছে 10টা মেম্বার আছে কোন 10টা মেম্বার চায়নার ঠিক নিচে যে মেম্বারটি কান্ট্রিগুলো আছে এগুলো হলো কিটা তার মেম্বার চায়নার ঠিক নিচে সাউথ চায়না সিতে যে কান্ট্রিগুলো আছে যেমন ফিলিপাইন্স কাম্বোডিয়া লাওস ভিয়েতনাম ইন্দোনেশিয়া ঠিক আছে ওকে মালয়েশিয়া এইসব কান্ট্রিগুলো কিটা বাবা কিটা এটা নেশন কিটা এটা কিটা মেম্বার এটার মধ্যে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে ফিলিপাইন্স আছে জাপান নাই টোটাল কটা আছে 10টা আছে তার হেডকোয়ার্টার হলো জাকার্তা মানে আমি 10টা কান্ট্রির নাম কেন লিখতেছি না কারণ আমি কিছুদিন আগে তারা লিখে দিছি জিকে ক্লাস 2 এর মতো মনে কিছুদিন আগে 10টা কান্ট্রি লিখে দিছিলাম ঠিক আছে ওকে তার হেডকোয়ার্টার কোন জায়গায় আছে জাকার্তা কোন ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম ঠিক আছে যেহেতু তারা ক্যাপিটালটা চেঞ্জ করে নিয়েছিল আবার এর নাম লয়ে গেছে না রে তারা ক্যাপিটালটা নূর কি জানি একটা বানাইছিল ঠিক আছে ওকে কয়েকদিন আগে তারা ক্যাপিটালটা জাকার্তা থেকে নূর সামথিং একটা জায়গার মধ্যে নিয়ে সেটা ক্যাপিটালটা বানাইছিল কয়েকদিন পরে যে তারা ইকোনমিক কলাপস মেরে দিচ্ছে ক্যাপিটাল চেঞ্জ করে কারণ রাতারাতি তুমি ক্যাপিটাল চেঞ্জ করলে তো সবকিছু চেঞ্জ করতে হবে না ইকোনমিক কলাপস হয়েছে তারা ক্যাপিটাল চেঞ্জ করে না তারপরে তারা কানুন ধরে সেটা আবার লয়ে গেছে জাকার্তার থেকে তারা চেঞ্জ করার কারণ হলো জাকার্তা যে আইল্যান্ডে আছে এই আইল্যান্ডটা ভবিষ্যতে ডুববা যাবে না তো তারা আস্তে আস্তে এদিকে শিফট হওয়ার চিন্তাধারা করতেছে একটা যদি টুকটাক সুনামি আইতে পারে একদম জাকার্তা ক্যাপিটালটা লয়ে যাবে তারা ঠিক আছে এটা 2004 দেখা গেছে সুনামি আছে ওরা ইন্দোনেশিয়া পুরো ডুববা আসলো এই তারা জাকার্তা ঠিক আছে যে আইল্যান্ডটা আছে এই আইল্যান্ডটা ডুববা যাবে হ্যাঁ না এটা সুমাত্রা ঠিক আছে ডুবে যাবো এটা ঠিক আছে যদি আরেকটা সুনামি আইতে পারে ঠিক আছে এলাকা তারা আস্তে আস্তে এদিকে শিফট অনেক চিন্তাধারা করছিল কিন্তু তারা দেখছে যে শিফট করে সেটা ইকোনমিক থেকে কলাপসে এলাকা তারা কি করছে আবার এটা জায়গাটাতে ব্যাক করে লেগে ইন্দোনেশিয়া খুব সুন্দর কান্ট্রি বালি টালিতে বলে খুব সুন্দর জায়গা বলে হ্যাঁ অনেকে শুনছি বালি থমাস কাপ ঠিক আছে এটা একটা খেলার লগে জড়িত টুর্নামেন্টের নাম এটা ব্যাডমিন্টনের লগে জড়িত থমাস কাপ ঠিক আছে এন 2টা কাপ আছে একটা থমাস কাপ একটা উবার কাপ উবার আছে না এই যে উবার ড্রাইভ না উবার কাপ ঠিক আছে দুটোটা ব্যাডমিন্টন লোক থমাস কাপ হলো মেনের আর উবার কাপ হলো ওমেনের ব্যাডমিন্টন ঠিক আছে ওকে হ্যাঁ মেনের ব্যাডমিন্টন হলো কিটা থমাস কাপ আর ওমেনের হলো কিটা উবার কাপ ঠিক আছে না ওকে দুটোটাই কি তার লোক জড়িত ব্যাডমিন্টন লোক জড়িত ঠিক আছে ওকে তারপরে নেক্সট কি দেখছে আমারে হুইচ কি দেখছে আমারে হুইচ কান্ট্রি is the largest producer of oil in the world এই দুনিয়াতে সবচেয়ে বেশি অয়েল কেডা প্রডিউস করে এক নাম্বার হলো ইউএসএ 2 নাম্বার হলো সৌদি আরবিয়া ঠিক আছে 3 নাম্বার হলো রাশিয়া না প্রডিউস যদি রিজার্ভ পাস তাহলে সবচেয়ে বেশি ভেনেজুয়েলা ঠিক আছে বুঝা আসলে ওকে হ্যাঁ প্রডিউস সবচেয়ে বেশি প্রডিউস করতে থাকে না ইউএসএ ওয়ার্ল্ডের গ্লোবাল অয়েলের 22% ইউএসএ প্রডিউস করে 5% তেল নিজে প্রডিউস করে হ্যাঁ কিটা প্রডিউস হ্যাঁ ঠিক আছে ওকে আমি ডাটাটা আছে আমার কাছে দাঁড়া ডাটা আমি লিখছিলাম মনে হয় হয়তো প্রত্যেক দিন 21 মিলিয়ন ব্যারেল তেল তারা উড়া বুঝলি কথা 21 মিলিয়ন ব্যারেল তেল তারা উড়াইছে ইউএস কিটা কইতেছে কইছে ভবিষ্যৎ আর বেশি দিন নাই যে পেট্রোল চলতো না এই দুনিয়ার মধ্যে ঠিক আছে ওকে হ্যাঁ ভাড়ায় বাই করো অনেক বিক্রি করো অনেক তেল বানালে কিটা পয়সা বানালে ঠিক আছে ওকে স্ট্রিট অফ হরমুজের ব্লকেজটা ঠিক আছে ওকে হ্যাঁ একদিক দিয়ে কিন্তু ইউএস এর লেগে ফায়দাই পাই না মনে রাখবি ঠিক আছে বুঝতে পারছো না ওকে মিডল ইস্টের তেলটা কিন্তু আটকে লেছে ঠিক আছে ওখানে দুনিয়ার ভিতরে তেল লাগবে আমি ডোনাল্ড ট্রাম্প কিটা করতেছে আমার কাছে তেল আছে তুমি আমাকে কি নড়া করে কিনো না আমার থেকে ঠিক আছে ওকে কিনো তো ইন্ডিয়ার মতো কান্ট্রি করতেছে স্যার আপনার থেকে আইতে আইতে আমার তেলের দাম করে দেবো $200 পার বেলা আমি বেচুন কত বলছে ঠিক আছে তুমি রাশিয়া থেকে কিনে দেবো আর বাকিরা যদি আছে ইউরোপ কোথায় আমার কাছে আসো তেল সিস্টেম আছে তেল কিনে ফার্ডারে তেল দিচ্ছে ঠিক আছে ইউএস ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ সিট অফ হরমুজের বন্ধ করাটা মেবি
কিছু তো আছে। ট্রাম্প তো মানে একজন বিজনেসম্যান, আরে বড় সড় ধরনের বিজনেসম্যান, কিছু না চিন্তা করে সেটা তো এমনি বইছে না, কিছু চিন্তা করতেছে। তারা জানে যে নেক্সট 50-60 বছর পরে আর পেট্রোলের দাম থাকতো না, সব সোলার ইবি ভেহিকেল হইতে থাকা, সব সোলার সোলার হয়ে থাকা, পেট্রোলের দাম থাকতো, পেট্রোল মাটির নিচে পড়ে থাকবো আর এটা উড়াইতো নাকি। ঠিক আছে, বুঝা আছে না? এলাকা তারা মাটির নিচে সব পেট্রোল বের করতেছে। ঠিক আছে, বাচ্চারা বিক্রি করলে। ঠিক আছে, বুঝা আছে। চলো নেক্সট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান কি আছে? হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস দ্য ব্যালেন্স? এটা হাইপোথ্যালামাস কোনটা বা? মাই গড, ব্যালেন্স। ঠিক আছে, ওকে চলো। সেরিবেলাম। ব্রেনের টোটাল 3টা পার্ট থাকে না রে, ব্রেনের কটা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। 3টা পার্টের 3 রকমের কাজ। একটা হলো সেরিব্রাম, একটা হলো সেরিবেলাম, আর একটা হলো ব্রেন স্টেম। ঠিক আছে, বুঝা আছে না? বুঝা, সেরিব্রাম প্রথমটা কিটা? সেরিব্রাম। সেরিব্রামের কাজ কিটা? ঠিক আছে, সেরিব্রামের কাজ কিটা? সেরিব্রাম হলো থট, চিন্তা। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে। চিন্তা করা। ঠিক আছে, ওকে বুঝা আছে না? ওকে, হ্যাঁ মুভমেন্ট করা। ঠিক আছে, ওকে বুঝা আছে না? এটা হলো সেরিব্রামের কাজ। ঠিক আছে, ওকে চিন্তা ধান কথা হতো না তোরা, এত কত চিন্তা তোরা মাথার মধ্যে। ঠিক আছে, ওকে এই চিন্তা কারা করতেছে? সেরিব্রাম করতেছে। তারপর আছে সেরিবেলাম, এটা কিন্তু লংগেস্ট পার্ট অফ ব্রেন, মনে রাখো। সেরিব্রাম হলো লংগেস্ট পার্ট অফ ব্রেন, এটা লেখা রাখো, এটা কিন্তু আয়ে কোনটা পরীক্ষার মধ্যে বারবার আইতাছে কিন্তু। লংগেস্ট পার্ট অফ ব্রেন কোনটা? সেরিব্রাম। ঠিক আছে, কোথা? সেরিবেলাম, এই বাবা সেরিবেলাম। ঠিক আছে, ওকে বুঝা আছে না? এটা হলো ব্যালেন্স। সেরিবেলাম হলো তোমার, সেরিবেলাম হলো তোমার, ঠিক আছে, ওকে ব্যালেন্স করতে সাহায্য করে। আর মোটর স্কিল, এন্ড কি তোমার মোটর স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে। মানে শুরুকাল থাকতে যে সময় তুই উঠছিলি, ঠিক আছে, মায়ের পেটের থেকে যে সময় তোরা নামছিলি, হাঁটা তো শিখছ না, হাঁটা তো আস্তে আস্তে শিখছ, তোর একটা তোর মোটর ডেভেলপমেন্ট আছে। তারপরে তোর মা কইছে, ঠিক আছে, তোর মা, ঠিক আছে, ওকে বুঝা যাচ্ছে না? ওকে কেউ লোকে একটা কথা কইতাছে, ঠিক আছে, ওকে বুঝা যাচ্ছে না? ওই আঙ্গু ভাই তাইন, ফুলো কইছে আঙ্গু ভাই তাইন, ঠিক আছে, লগে লগে কোনা কথা। ঠিক আছে, এটি মোটর স্কিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই যে তোর শূন্য শূন্য দেখা দেখা শিয়া, এটার করা হয় মোটর স্কিল। ঠিক আছে, এটা থাকবে 0 থেকে 6 ইয়ার পর্যন্ত, এরপরে আর মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়নি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, এটা কারা করা? সেরিবেলাম করা। ঠিক আছে, 6 ইয়ার্স অব্দি পর্যন্ত হয়। এলাকা তো হয় ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি 6 ইয়ার্স অব্দি হয়। ফার্স্ট লার্নিং প্রসেস, যা কইবা তাও মানে রাট্টা মেরে শিখে লেগে হয়, একদম মাথার মধ্যে আড়া হয়ে লেগে আছে 6 বছর পর্যন্ত। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? সেরিবেলাম সবচেয়ে বেশি কাজ করে এইসব। অকলে তোমার যেতই ঠেলো হইতো না। কয়দিন পর পর আয়া কোনো এটা বুঝলে থাকে, এটা বুঝলে থাকে, সারা কারেন্ট ইফেক্টটা মনে হয় না, কারণ তোরা মোটর স্কিল ডেভেলপমেন্ট সেরিবেলাম তোরা উইক করেছে। কারণ এটা কারেন্ট ইফেক্ট এলাকা তো 0 থেকে 6 বছর পর্যন্ত সব কারেন্ট ইফেক্ট করলো। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কম্পিউটার একদম চলবে, সব আটার মতো লেগে থাকবো না রে। ওকে, মোটর স্কিল ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি জানি হয়। আরেকটা আছে ব্রেন স্টেম। ব্রেন স্টেম অ্যাকচুয়ালি 3 পার্টে বিভক্ত, ডিফারেন্ট পার্ট হ্যাভ ডিফারেন্ট ওয়ার্ক। ব্রেন স্টেম, ঠিক আছে, তো তৃতীয় পার্টটা হলো ব্রেন স্টেম। ঠিক আছে, কিটা বা ব্রেন স্টেম, ব্রেন স্টেম। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার? তো ব্রেন স্টেম 3টা পার্ট আছে এটার মধ্যে। একটা হলো মিড ব্রেন, কি ব্রেন বাবা? মিড ব্রেন। এটি এই দেন ব্রেনের থেকে রিসেন্টলি টিপিএসসি কেটে জানি প্রশ্ন করতেছে। ঠিক আছে, এক্সারসাইজ একটা প্রশ্ন করছে। ঠিক আছে, ওকে বুঝতে পারছো না? আবার রিসেন্টলি একটা কোন পরীক্ষা গেছে, এটা তো একটা প্রশ্ন করেছে, ব্রেনের থেকে একটা কোশ্চেন করেই যেত। ঠিক আছে, বুঝতে পারছো না? মিড ব্রেন, ঠিক আছে, বুঝতে পারছো না? ভিজুয়াল অ্যান্ড অডিটরি। ঠিক আছে, অডিটরি, ঠিক আছে, বুঝতে পারছো না? রিফ্লেক্স। ঠিক আছে, ওকে, হ্যাঁ বুঝতে পারছো না? ভিজুয়াল অ্যান্ড কিটা অডিটরি রিফ্লেক্স দেখা করা মিড ব্রেন করা। বায়োলজি স্টুডেন্ট, স্টুডেন্ট বায়োসায়েন্স, কেমিস্ট্রি আর বায়োসায়েন্স একই কথা, একই তো বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, তারপরে লেখা কোনস। ঠিক আছে, ওকে বুঝতে পারছো না? এটার কাজ হচ্ছে স্লিপ ম্যানেজ করা। ঘুম ঘুম ইটা প্রশ্ন আইবে এবার, কারণ সবারই কিটা ঘুমের সমস্যা। ঠিক আছে, যারা প্রশ্ন করবো তারও ঘুমের সমস্যা। যে সময় এই প্রশ্নটা দেখবো কোনো জায়গার মধ্যে পড়তে পড়তে, তার এটা ইমোশনের লোক জড়িত হয়ে যাবে। তারপরে ইমোশনের লোক জড়িত হয়েছে গা, আরে আমারও তো ঘুমো ধরে না। কে লেখা ঘুমো ধরে না? কারণ ব্রেন স্টেমের পন্সটা ভালো মতো কাজ করতেছে না। ওই তোমার কিটা করবো স্লিপ ম্যানেজ করাবো। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে, মেলাটোনিন অ্যান্টিসিক্রেশন হয়।
ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে না রে? হ্যাঁ, ডিপ স্লিপ কেনা করা মেলাটোনিন, মেলাটোনিন থেকে সিলেকশন হয়। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, ঠিক আছে ওকে হ্যাঁ। তো পন্স স্লিপ ম্যানেজমেন্ট করা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, খারাপ স্লিপ হইতেছে মনে রাখবে তোর ব্রেন স্টেমের এই পার্টটা দুর্বল হয়ে গেছে। ঠিক আছে ওকে হ্যাঁ, ক্লিয়ার আছে ওটা? এটা সফল করা তুই, ঠিক আছে। তারপরে হলো মেডুলা অবলাঙ্গ কোনটা, 3 নাম্বারটা হলো কোনটা? মেডুলা, ঠিক আছে, মেডুলা অবলাঙ্গ কোনটা? অবলংটা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা কি তা করে? এটা কি তা করে? হার্টবিটটা কন্ট্রোল করে, হার্টবিটটা কন্ট্রোল করে। দেখুন আমার হার্টবিট একটু বাইরে থাকে, ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা যাচ্ছে না? আমার ডাক্তার যাইছে আমার হার্টবিট বাইরে হইছে, তাহলে ডাইরেক্ট করছে কি তা, ঠিক আছে ওকে করে লাও, ঠিক আছে ওকে। এমআরআই তো করা হয়, এমআরআই করে লাও, ঠিক আছে। দি মেডুলা অবলাঙ্গটার কি আছে, ঠিক আছে ওকে। আমার হার্টবিটটা একটু বেশি হয়, ঠিক আছে ওকে হ্যাঁ। হার্টবিটটা কন্ট্রোল করে কাটা মেডুলা অবলাঙ্গটা, ঠিক আছে ব্রেন স্টেম, ঠিক আছে ওকে। আমার এমআরআই করছে, আমার করে সে করেছে তোমার ব্রেন তাহলে একটু মানে একটু হালকা হালকা উইক আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে, ঠিক আছে। আমরা না মানে ঘুম কম ধরে না, ঘুম কম থেকে এমন হয়ে আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে ওকে। তো এইগুলা কিন্তু তোমার পুরা তোমার এডিরে এক্সারসাইজ করতে, সালমান খানের মতো বডি বানিয়ে রয়েছে, ব্রেন এক্সারসাইজ করতে, এডিরে যদি ঠিকঠাক করে দাও কত কিছু করতেছে, একজন চিন্তা করতেছে, একজন কিতা করতেছে তোমার ব্যালেন্স রাখতেছে তোমারে, একজন তোমার ভিজুয়াল এন্ড অডিটরি রিফ্লেক্স আছে, কতটুকু তাড়াতাড়ি ভিজুয়াল এন্ড অডিটরি, ঠিক আছে। এটা যদি ঠিক না থাকে তুই দূরের থেকে নকল করতে পারতি না, ঠিক আছে। ওই এনো লাগতেছে এন থেকে কেমনে দেখবি তুই? তোর পিতা তুই না যাওয়ার তোর মিড ব্রেডের প্রবলেম আছে, তারপরে তুই মেডুলা অবলাঙ্গটা তোর হার্টবিট কনস্ট্যান্ট স্লিপ স্লিপ মানে পুরা তোর এডিটর ট্রেন করে দে। এডিটর ট্রেন কেমন করাবি? এডিটর ট্রেন কেমন করাবা? একটাই আছে, এটা হলো রিজনিং, রিজনিং, হ্যাঁ রিজনিং করো পাড়ায়, ঠিক আছে। একটাই রাস্তা ব্রেন ট্রেন করে নেই, নতুন নতুন কিছু পড়তে হবে ডেলি, নতুন ডেলি কিছু পড়তে হবে, করলে এগুলা সব অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। চলো আজকে থাকো, ঠিক আছে, আমরা নেক্সট দিন আবার করে দিই।